তো আমাদের এখন বিএনপি ক্ষমতায় আছেন এবং সংখ্যাগরিষ্ঠ দল তাদের অধীনে। তো আমরা জানতাম যে অলি আহমেদ জামাত থেকে অংশগ্রহণ করা সত্ত্বেও আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামই জয়লাভ করবেন এবং সেটাই হয়েছে। আমন্ত্রণ জানাবো। পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হুমায়রা টিটুলকে। চেষ্টা করতে হবে। দেশের সংবিধান সেই সম্পর্কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সংবিধান এবং এর বিস্তারিত ইতিহাস। আমি এর ইতিহাসে যাওয়ার পূর্বে প্রথমে সংবিধান কি এটা একটু বলতে চাই। সংবিধান হচ্ছে কোন দেশ পরিচালনার একটি মৌলিক নীতি, যেখানে সেই দেশ কিভাবে চলবে বা সেই দেশের নীতিগুলো নির্ধারিত থাকে। এক্ষেত্রে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত একটি বিধিবদ্ধ আইন। আর বাংলাদেশের যে বাংলাদেশের সংবিধান আমাদের বাংলায় বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, এবং ইংরেজিতে এটাকে বলে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন আমি আমাদের বাংলাদেশের সংবিধানের পটভূমি আলোচনা করব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করার ঠিক পরপরই 16 ডিসেম্বরে বিজয় অর্জন করার পর থেকেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি সংবিধান অতি প্রয়োজনীয় বিষয় হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি 11 জানুয়ারি 1972 প্রথম অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং 23 মার্চ 1972 গণপরিষদ আদেশ জারি করা হয় প্রথম, এবং এরই ধারাবাহিকতায় 10 এপ্রিল প্রথম গণপরিষদে অধিবেশন বসে এবং 11 এপ্রিল 403 জন সদস্য নিয়ে একটি গণপরিষদ গঠন করা হয়, যেখানে আমাদের 403 জন সদস্য ছিলেন। এবং 12 অক্টোবর 1972 সংবিধান প্রণয়ন একটি কমিটি গঠন করা হয়, যেখানে কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং এখানে 34 জন সদস্য ছিল। একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, এবং বিরোধী দলীয় একজন সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এবং দীর্ঘ আলোচনা পরে 1972 সালের 4 নভেম্বর অস্থায়ী একটি সংবিধান উত্থাপন করা হয়, এবং সকলের মতামতের পরিপ্রেক্ষিতেই 4 নভেম্বর যে সংবিধানটি উত্থাপন করা হয় সেটি গৃহীত হয়, এবং যেটার হস্তশিল্পী ছিলেন আব্দুর রৌফ এবং অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এজন্যই আমাদের পূর্বে 4 নভেম্বর সংবিধান দিবস ছিল, যদিও সেটা আমাদের বর্তমান সময়ে বাতিল করা হয়েছে, এবং 16 ডিসেম্বর 1972 থেকে বাংলাদেশের সংবিধানটি কার্যকর করা হয়। এবার আসি আমাদের সংবিধানের মধ্যে কি কি বিষয়বস্তু অন্তর্নিহিত রয়েছে। আমি প্রথমেই পর্যায়ক্রমে কিছু সংখ্যা দিয়ে এটা বিশ্লেষণ করব। আমাদের সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানের 2টি ভাষা রয়েছে, একটা লিখিত একটি অলিখিত, একটা বাংলা একটা ইংরেজি। আমাদের সংবিধানে 4টি মূলনীতি রয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমাদের সংবিধানের ধারা রয়েছে, তফসিল রয়েছে 7টি, ধারা রয়েছে 11টি। ধারাগুলো পর্যায়ক্রমে আমাদের সংবিধানের অধ্যায় রয়েছে 11টি এবং অনুচ্ছেদ 153টি। আমাদের অধ্যায়গুলোর মধ্যে যেমন প্রজাতন্ত্র, মৌলিক অধিকার, তারপরে নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, মহাইশা নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিবিধ, এই জাতীয় মোট 11টি অধ্যায় রয়েছে। এর মধ্যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি যেহেতু 153টি ধারা, সবগুলো তো বলা সম্ভব নয়। 1 নম্বর ধারা প্রজাতন্ত্র থেকে শুরু করে পর্যায়ক্রমে 153টি ধারা রয়েছে। তবে সমসাময়িক পরিপ্রেক্ষিতে আমাদের গত 20 আগস্ট 2026 যে রাষ্ট্রপতি নির্বাচনটি হয়ে গেল নতুন সরকারের আমলে, এখানে আমি যদি বলতে চাই তাহলে আমাদের নির্বাহী বিভাগে যে 48 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে রাষ্ট্রপতি সম্পর্কে রয়েছে, এটা না বললেই নয়, যেখানে 48-এ রাষ্ট্রপতি
এবং 49 অনুচ্ছেদের রাষ্ট্রপতির এর বয়স বা পদের মেয়াদ এবং কিভাবে আমাদের এই রাষ্ট্রপতি নির্বাচনটা হয়। আমরা আমাদের গতকালই দেখেছি যে আমাদের নতুন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। যদিও এই রেজাল্টের আগেই আমরা জানতাম যে আমাদের নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছেন। এটাও আমাদের সংবিধানেরই একটা বিষয় যে আমাদের সংবিধানের একটি ধারাতে রয়েছে যে কোনো দল যদি তার দলের বিপক্ষে ভোট দান করেন তাহলে তার সংবিধান সিটটি বাতিল হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখন বিএনপি ক্ষমতায় আছেন এবং সংখ্যাগরিষ্ঠ দল তাদের অধীনে, তো আমরা জানতাম যে অলি আহমেদ জামাত থেকে অংশগ্রহণ করা সত্ত্বেও আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামই জয়লাভ করবেন এবং সেটাই হয়েছে। তো এই ছিল আমার সংবিধান সম্পর্কে বক্তব্য। তবে আমি আরেকটু বলে শেষ করতে চাই যে আমাদের দেশের যেহেতু মৌলিক আইনটি সংবিধান, যে কোনো কিছুই আমাদের মন্ত্রী পরিষদও কিন্তু সংসদের নিকট দায়বদ্ধ থাকে এবং এই বিষয়গুলো আমাদের সংবিধানে উল্লেখিত আছে। তো আমরা নাগরিক থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর সকলেরই উচিত সংবিধানে আমাদের যার যার দায়িত্ব যেভাবে বিস্তারিতভাবে দেওয়া আছে, আমরা যদি সেটা পালন করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ একটি সুপথেই এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য। সে সংবিধান সম্পর্কে খুব দারুণভাবে উপস্থাপনা করেছে, যদিও কয়েকটি জায়গায় বেঁধে গিয়েছিল। এটা বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে ওটা হতে পারে, কিন্তু সামাজিকভাবে সে সুন্দরভাবে খুব উপস্থাপন করেছে। তাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।